আগের দিন জাস্ট আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছিল, তেমন কিছুই হয়নি। আজ থেকে আমাদের মোটামুটি সে অর্থে ক্লাসটা স্টার্ট হবে আর কি। তো আমরা বলেছিলাম যে আমরা আমাদের যে টোটাল 5টা ইউনিট আছে তার মধ্যে 3 নম্বর ইউনিট থেকে আমরা শুরু করেছি, এবং 3 নম্বর ইউনিটের 3টে ক্লাস, 3টে চ্যাপ্টার আছে। তার মধ্যে সেল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে আমরা শুরু করছি। আচ্ছা, বই কেনার ব্যাপারে বলে দিই। আমি কথা বলেছি, বই কিনে নাও, ঠিক আছে? এদের এমন ভাবে বইগুলো বেরোচ্ছে যে বই যা ছিল আপডেটেড ভার্সনের বই বেরিয়ে যাচ্ছে, কারণ সিলেবাস এখনো দিচ্ছে না কাউন্সিল। সেই জন্য বইয়ের সঙ্গে ওরা একটা কুপন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যদি সিলেবাস কিছু আপডেট হয় তাহলে সেই আপডেটেড সিলেবাসটা অন্য একটা বই ওই কুপনটা দেখালে তখন দিয়ে দেবে। সুতরাং মেজর কিছু চেঞ্জ আসবে না, ঠিক আছে? যা চেঞ্জ আসবে ওইটার মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো কোম্পানি পাবলিশারই ওই ধরনের বিষয় করছে। সুতরাং বইটা কিনে নাও, এবার কুপনটা যত্ন করে রেখে দেবে। পরে যদি আপডেট হয় সিলেবাস, তাহলে কুপনটা দেখালেই বইটা আবার দোকান থেকে সেই দোকান থেকে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে বিষয়, তাহলে আমরা সেল করবো সেরকমই কথা হয়েছে। আগের দিন আমরা যেটুকু আলোচনা করেছিলাম, উম যদিও এটা ক্লাস হিসাবে আমরা পার্ট 1-ই লিখছি, হ্যাঁ, ক্লাস হিসাবে পার্ট 1 লিখছি, কারণ সাবজেক্টিভ ক্লাসে বলতে পার্ট 1-ই হচ্ছে। তো আমরা তোমার আগের দিন মাইক্রোস্কোপ কিরকম কিরকম হয়, সিম্পল মাইক্রোস্কোপ কিরকম হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিরকম হয়, বা ইলেকট্রন মাইক্রোস্কোপ, একদমই প্রিলিমিনারি একটা আইডিয়া দিয়েছিলাম। নিটের ক্লাসে সেগুলো আরো ডিটেলস আলোচনা হবে। আর সেল কিভাবে আবিষ্কার হয়, রবার্ট হুক কিভাবে সেল আবিষ্কার করেছিলেন, কর্ক থেকে, কর্কের সেকশনাল ভিউ দিয়ে কিভাবে সেল আবিষ্কার করেছিলেন সেগুলো। এবং পাশাপাশি আমরা দেখেছিলাম যে একটা সেলকে সেল হতে গেলে কি কি থাকতে হবে। হ্যাঁ, এগুলো একদমই বেসিক ব্যাপার, কারণ মাধ্যমিক লেভেলে কি পড়ে এসছো সেগুলো মোটামুটি একটু টেস্ট করা হচ্ছিল বা সেই ধরনের বিষয়। যে জায়গা থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা হলো সেল থিওরি, সেল থিওরি বা কোষ তত্ত্ব। স্লেইডেন এবং সোয়ান, নাম দুটো মনে রাখতে হবে। স্লেইডেন এবং সোয়ান একজন জুলজিস্ট, একজন বটানিস্ট, ঠিক আছে? এনারা দুজন মিলে সেল থিওরি বা এই কোষ তত্ত্বের কনসেপ্টটা দেন। তাদের সেল থিওরির মূল বিষয়বস্তু ছিল এরকম যে সেল হলো যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে তার স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ইউনিট। তারা দুটো কথা, 3টে কথা বলেছিলেন দাদা। স্ট্রাকচারাল ইউনিট, ফাংশনাল ইউনিট কিন্তু বলেননি, শুধু বলেছেন গঠনগত একক। কোষ হলো যে কোনো জীবের ক্ষেত্রে গঠনগত একক, এবং যে কোনো অর্গানিজম সেটা একটা অথবা একাধিক সেল দিয়ে তৈরি হয়েছে। ব্যাস, এই দুটো কথা। আর 3 নম্বর একটা কথা এমন ভুলভাল বলেছিলেন, সেটা হলো কোন ইনঅর্গানিক ম্যাটার থেকে, হ্যাঁ, সেলের উৎপত্তি হয়েছে। মানে যেটা কসমিক থিওরিতে আছে আর কি, হ্যাঁ, সেটা মানে সেল এইভাবে আবিষ্কার হয়েছে বা অন্য কোনো জায়গা থেকে পড়েছে, এখানে এসে দিয়ে লিভিং অর্গানিজম ফর্ম করেছে। তো সেল থিওরির আমরা মূল এই দুটো কথা কি, যদি সেল থিওরি বা কোষ তত্ত্ব আসে তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো কথা কি মান্যতা দেবো বেশি। 3 নম্বর যেটা বলছি, যে কোনো ইনঅর্গানিক ম্যাটার থেকে সেল ফর্ম করেছে, তাহলে সেটাকেও আমরা রাখতে পারি, না রাখার কিছু নাই। কারণ এই যে সেল থিওরি স্লেইডেন এবং সোয়ান দিলেন, তারপরে রুডলফ ভিরচাও আরেকজন সায়েন্টিস্ট, তার নাম, তিনি এই সেল থিওরির রিভাইজড ভার্সন বার করলেন। রিভাইজড সেল থিওরি মানে পরিবর্তিত বা পরিমার্জিত সেল থিওরি। তাতে কি বললেন, এই 3 নম্বর যে পয়েন্টটা, এই 3 নম্বর পয়েন্টটাকে চেঞ্জ করলেন। নামটা অবশ্যই মনে রাখতে হবে, রুডলফ ভিরচাও।
তিনি বললেন ওমনিস সেলুলা ই সেলুলা, যার অর্থ হলো যে যে কোনো কোষ পূর্ববর্তী কোনো মাতৃকোষ থেকে তৈরি হয়েছে। অমনি সেলুলা ই সেলুলা কথাটি মানে হলো যে কোনো কোষ পূর্ববর্তী কোনো মাতৃকোষ থেকে তৈরি হয়েছে। এবার পূর্ববর্তী মাতৃকোষ বলতে সেটা কোথা থেকে এসছে অত আর খুঁজতে হবে না, হ্যাঁ, যে ওটা কোথা থেকে এলো ওটা কোথা থেকে এলো, হ্যাঁ, মানে পূর্ববর্তী মানে প্রথম কোথা থেকে এলো সে নিয়ে ওনারা কোনো কনসেপ্ট দেননি, তো আমরা কোথা থেকে দেবো, ঠিক আছে। তার মানে বলতে চাইছেন সেল, সেখান থেকেই সেলের উৎপত্তি। ওকে, এই যে ব্যাপারটা ছিল এটা হলো প্যারেন্টাল সেল। তাহলে তাহলে এই যে ইনঅর্গানিক ম্যাটার থেকে সেল তৈরি হয়েছে, এই জিনিসটাকে পুরোপুরি ভাবে রুডলফ ভিটচাও তার রিভাইজড সেল থিওরিতে এটা মানে রিভাইজ করলেন আর কি। তো এটা পরীক্ষায় আসে, নিচে আসে এবং বোর্ডেও আসে, অমনি সেলুলা ই সেলুলা, যার মানে হলো বাংলা, মানে বাংলা করলে যার মানে জানাবে, এটা তো বুঝতেই পারছো ইংরাজি না, ঠিক আছে, এটা রাশিয়ান একটা ভাষা, ঠিক আছে। তো সেখান থেকে এটা বলা হচ্ছে বাংলাতে এটা হবে যে যে কোনো কোষ তার পূর্ববর্তী কোনো মাতৃকোষ থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে। তো এটা মোটামুটি সেল থিওরির ব্যাপার। তাহলে সেল থিওরির লিমিটেশন বলতে আরেকটি পরীক্ষায় কোশ্চেন আছে, সেটা হলো সেল থিওরির লিমিটেশন মানে সীমাবদ্ধতা, মানে কোন কোন জায়গায় সেল থিওরি কিছু ফোকাস করতে পারেননি। প্রথম, যে সেল থিওরিতে স্লেডেন এবং সোমান দুজন সায়েন্টিস্ট বললেন স্ট্রাকচারাল ইউনিট, কিন্তু এটা স্ট্রাকচারাল শুধু নয়, পাশাপাশি ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারালের পাশাপাশি এটা হলো ফাংশনাল ইউনিট, মানে গঠনগত একক তো বলেই দিয়েছিলেন, এখন কার্যগত একক সেটাও বললেন। এটা লিমিটেশন বলতে পারো, যে বলতে পারেননি যে এটা ফাংশনাল ইউনিট। 2 নম্বর বিষয় হলো যে এই যে এই কথাটা, এটা সেল সেল থিওরি তো এটা রিভাইজ তো এটা, তা সেল থিওরি লিমিটেশন যদি বা কোষতত্ত্বের সীমাবদ্ধতা যদি পরীক্ষায় আসে, তাহলে আমাকে বলতে হবে যে ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করছে, ঠিক আছে। কিন্তু ওনারা বলেননি, ওনারা শুধু স্ট্রাকচারাল ইউনিট বলেছিলেন। 2 নম্বর বিষয় হলো এই যে ইনঅর্গানিক ম্যাটার থেকে তৈরি হচ্ছে, ইনঅর্গানিক ম্যাটার থেকে তৈরি হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু এটা একটা বড় লিমিটেশন বা সীমাবদ্ধতা, যে এটা হয়নি, এটা সত্যি কথা মানে ঠিক কথা নয়। আরেকটা ব্যাপার হলো যে এক বা একাধিক কোষ নিয়ে তৈরি হয়েছে, ঠিক কথা, একদমই ঠিক কথা, এক বা একাধিক কোষ নিয়ে তৈরি হয়েছে, সেই জন্য এক কোষী বা বহু কোষী কথাটি আসছে। কিন্তু বিষয় হলো যে এই যে এক বা একাধিক কোষ নিয়ে যদি একটা কোষ হয়, তাহলেও তাদের কিভাবে একটা কোষের মধ্যে তাদের বডি অর্গানাইজেশন তৈরি করছে বা কিভাবে কাজ চালাচ্ছে, মেটাবলিক রিয়াকশন কি হচ্ছে না হচ্ছে, অথবা যে একাধিক যদি কোষ হয় তারা কিভাবে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করেছে, সেই সব নিয়ে কোনো কথা তারা বলতে পারেননি। আর সেটাও কিন্তু সেল থিওরি লিমিটেশন। তার মানে এখানে বিভিন্ন রকমের যে মেটাবলিক অ্যাক্টিভিটি মানে বিপাকীয় কার্যাবলী, মেটাবলিক অ্যাক্টিভিটি অথবা একাধিক সেল কিভাবে নিজেদের মধ্যে কোলাবোরেশন করেছে, হ্যাঁ, বা কিভাবে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে, হ্যাঁ, সেল ইন্টারাকশন আমরা লিখতে পারি, সেল ইন্টারাকশন, এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে পারেননি। যদি পরীক্ষায় আসে কোষ তত্ত্বের সীমাবদ্ধতা লেখো, তাহলে এই 3টে বিষয় মোটামুটি লিখতে হবে, ঠিক আছে। তাহলে আবারও বলছি, কোষ তত্ত্ব, কোষ তত্ত্ব স্লেডেন এবং সোয়ানের, এবং তারা এই 3টে কথা বললেন। এরপরে 3 নম্বর যে ব্যাপারটা সেটা রিভাইজ করালেন, রুডলফ ভিটচাও বললেন অমনি সেলুলা ই সেলুলা, মনে রাখতে হবে নিটের জন্য ইম্পর্টেন্ট লাইন। তার মানে হলো প্রত্যেকটি কোষ তার পূর্ববর্তী কোনো মাতৃকোষ থেকে তৈরি হয়েছে, হয়ে গেল এটা। আর সেল থিওরি লিমিটেশন, এই কটা জিনিস পড়লে সেল থিওরি মানে রিলেটেড যে সমস্ত টপিক পরীক্ষায় আছে বোর্ড বা নিচে আছে কভার করে যাবে। রুডলফ ভিটচাও, স্লেইডেন সোয়ান, ঠিক আছে, সব বই থাকবে, এগুলো নিয়ে কোনো চাপ নেই, এগুলো বই থাকবে। মেনলি তোমরা ফোকাস করবে কোন জায়গায়, সেটা হলো আমি কি কি টপিক পড়িয়ে যাচ্ছি, কোন কোন জায়গাগুলো আমি উল্লেখ করছি, সেইগুলো একটু নোট করলে কি হবে যে আমার পরবর্তীতে পড়তে সুবিধা হবে। কেন বলছি, ধরো এত মোটা বই যখন পড়তে যাব না, অনেক জায়গায় মনে হবে যে এগুলো পড়বো না বুঝতে পারছি না, তখন এটা তোমাকে হেল্প করবে, বোঝা গেল।
এই হলো বিষয়। আর পিডিএফ তো দিয়েছি, একটা কোশ্চেনের পিডিএফ, বই পেলেই বুঝতে পারবে ওই কোশ্চেনের পিডিএফ থেকে আমার পড়া জায়গাগুলো সেগুলো খুঁজে খুঁজে তোমাকে একটু মার্ক করে নিতে হবে যে এই জায়গাগুলো আমাকে পড়তে হবে। নোটেড তো দিয়ে দিয়েছি পিডিএফ, হ্যাঁ, সুতরাং ওটা একটু পড়ে দিলেও ভালো হতো। যাই হোক, দিয়ে দিয়েছি আগে থেকেই, প্রথম চ্যাপ্টার বলি হয়তো দিয়ে দিলাম আগে থেকে। যাই হোক, এটা হলো বিষয়। এরপর আমাদের ছোট্ট একটা জায়গা নিয়ে একটু কথা বলে নিতে হবে, সেটা হলো মেজারমেন্ট। ঠিক আছে, কারণ সেলের ক্ষেত্রে যখন আমরা সেলকে পরিমাপ করব, সেটা তো আর মিটার সেন্টিমিটার বা মিলিমিটার দিয়ে হবে না, তার কমে গিয়ে আলোচনাটা হবে। সেই জন্য মিলিমিটারের থেকে ছোট ইউনিট যেগুলো আছে সেগুলো নিয়ে মেনলি আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, মিলিমিটার থেকে ছোট ইউনিট যেগুলো আছে সেগুলো নিয়ে। তাহলে মেজারমেন্টটা একবার দেখে নি জাস্ট। দেখো, প্রথমেই 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 1/1000 মিলিমিটার, এই একটি ইউনিট ইউজ করা হয়। একে মাইক্রোমিটার বলা হচ্ছে। 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 1/1000 মিলিমিটার। মিলিমিটারের স্কেল আমাদের কাছে, মানে আমাদের যে স্কেলটা আছে তাতে আমরা মিলিমিটারের মেজারমেন্ট পাই, তাই না? মিলিমিটারের মেজারমেন্ট পাই। 1 মিনিট। তাহলে এই ইউনিটটা সেলের মেজারমেন্টে লাগে। সব সেলের গঠন সমান নয়, সব সেলের আকার আকৃতি সমান নয়, সেই জন্য এই মেজারমেন্টে লাগে। হ্যাঁ, মাইক্রোমিটার। তো যেটা বলছিলাম, আমাদের যে স্কেল গুলো আছে সেটা 15 সেন্টিমিটার হোক বা 30 সেন্টিমিটারের স্কেল হোক, তাতে সবচেয়ে ছোট যে দাগগুলো পাই আমরা সেগুলো মিলিমিটারের, তাই তো? তো সেই মিলিমিটারকে আমরা পেয়ে যাচ্ছি। এবার তার 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রোমিটার। আচ্ছা, 1 মিলিমাইক্রন অথবা 1 ন্যানোমিটার ইকুয়াল টু 1/1000 মাইক্রোমিটার। যে মাইক্রোমিটারটাকে আমরা পেয়েছিলাম মিলিমিটারে 1000 ভাগের 1 ভাগ, সেটা সেটার আবার 1000 ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার। ন্যানোমিটারটাও আমাদের তারই মানে হলো মিলিমাইক্রন। হ্যাঁ, মিলিমাইক্রন ইকুয়াল টু ন্যানোমিটার। এটাকে ইউজ করা হয় আমাদের সেলের মেজারমেন্ট করতে। আর একটা ইউনিট ইউজ করা হয়, সেটা হলো অ্যাংস্ট্রম। 1/10 মিলিমাইক্রন, মানে এই যে মিলিমাইক্রনটা বেরোলো, ওই মিলিমাইক্রনের 10 ভাগের 1 ভাগ হলো 1 অ্যাংস্ট্রম। এই তিনটে ইউনিটকে আমরা সেলের মেজারমেন্টের কাজে ইউজ করি। এই তিনটে ইউনিটকে আমরা সেলের মেজারমেন্টে ইউজ করি। ওকে, ঠিক আছে এগুলো। এবার যদি আমরা আচ্ছা আমি বলে নিই একটু, এই যে জায়গাটা না, এটা শুধুমাত্র একটা পরীক্ষাতেই আসে এই ধরনের কোশ্চেন বা এই ধরনের রিলেশন, সেটা হলো জেনপা। জেন পাসের যে পরীক্ষাটা হয় আর কি, হ্যাঁ, যেটাতে বিএসসি নার্সিং বা অন্যান্য আরো 10টা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতেই একমাত্র মোটামুটি মেজারমেন্টের সঙ্গে রিলেটেড টপিক আসে। বোর্ডেও আসে না, নিটেও তেমন আসার সম্ভাবনা থাকে না। এবার দেখো, সেল সেলের ক্ষেত্রে যদি আমরা একটু ক্লাসিফাই করি, সেলকে ভাগ করি, তাহলে সেলকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রোক্যারিওটিক সেল, আর একটা হলো ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক 2 ভাগে ভাগ করা হচ্ছে। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রো মানে আদি, আমরা পরে আসছি এই নিয়ে, এখন ডিটেলসে যাচ্ছি না। সেলের আরেকটা ভাগ হয়, যদিও সেটা ইউক্যারিওটিক সেলের ভাগ হিসাব মতো, সেটা হলো বডি সেল বা দেহকোষ, এবং জার্মিনাল সেল বা জার্ম সেল মানে জনন কোষ। তাহলে দেহকোষ আর দেহকোষ সর্বদাই প্রায় ইউক্যারিওটিক সেলের টুয়েন হয়। আর জার্ম সেল মানে গ্যামেট, যেটাকে আমরা বলি জনন কোষ, হ্যাঁ, সেই জনন কোষকে জার্ম সেল বলা হয়। এটা যদিও ইউক্যারিওটিক সেলের মধ্যেই গোটা বিষয়টা আসছে, প্রোক্যারিওটিক সেলে এই ধরনের কোনো কনসেপ্ট নেই। জাস্ট এগুলো কিছু আসবে না, এগুলো জাস্ট এমনি এমনি, ধরো কোনো একটা চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, তার প্রাথমিক ধারণা সম্পর্কে এগুলো। তাহলে বডি সেল মানে, আচ্ছা দেহ, জার্ম সেল মানে জনন কোষ, তাহলে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। এই দুটো জিনিস ছাড়া বাকি বডিতে যত কোষ আছে সব বডি সেল। ইভেন এই জার্ম সেল যে জায়গা থেকে তৈরি হচ্ছে, মানে যা মাদার সেল, সেটাও বডি সেল।
সেটাও 2n। এইবার তুমি যদি বলে লোয়ার ক্লাসের অর্গানিজমে স্যার এটা মিলবে, না, লোয়ার ক্লাসের অর্গানিজম আবার অন্যরকম ব্যাপার আছে। যেমন অ্যালগি বা ফাঙ্গাইয়ের ক্ষেত্রে তার বডি হলো হ্যাপ্লয়েড, হ্যাঁ, জাইগোট হলো ডিপ্লয়েড, এইসব কন্ট্রাক্ট ব্যাপার স্যাপার সব পরে আসবো, যখন সেই পার্টিকুলার টপিকে পড়াতে পড়াতে যাবো তখন আসবে। জেনারেলি ইউক্যারিওটিক সেল বলতে এটা বোঝে। হয়ে গেল? বলো এই পর্যন্ত কি আটকালো বা কিছু বুঝতে অসুবিধা? কিছু নেই? চলো, প্রোক্যারিওটিক সেল এটা মুছে দাও, হ্যাঁ। আচ্ছা, প্রোক্যারিওটিক সেল বলতে আমরা কাদেরকে বুঝি? সেলকে যদিও আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক নিলাম তো, ঠিকঠাক বললে প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক আর ইউক্যারিওটিক তিন ভাগে ভাগ করা হয়। মেসোক্যারিওটিক সেল আমাদের সিলেবাসে নাই, সেই জন্য আমরা আলোচনা করছি না। তাহলে প্রোক্যারিওটিক সেল বলতে আমরা মোটামুটি যাদেরকে চিনি তারা হলো ব্যাকটেরিয়া, রয়েছে পুরোনো দিনের ব্যাকটেরিয়া, মানে আর্কি ব্যাকটেরিয়া, আর্কি মানে পুরনো, রয়েছে সায়ানোব্যাকটেরিয়া, যাদেরকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলেও চিনি, এটসেট্রা। আরো আছে রিকেটেসি, মাইকোপ্লাজমা, এরা আছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। যদিও এখানে আলোচনা থেকে প্রোক্যারিওটিক সেলের আরেকবার আলোচনা হবে, সেটা হলো যখন আমরা ইউনিট 1 করবো, যে ক্লাসিফিকেশন করবো, তখন মনেরা পড়বো। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে মনেরা, সেই মনেরাতে এরা যায়, কারণ মনেরারই হিসাব মতো। যেহেতু আমরা সেল পড়ছি, শুধুমাত্র সেল রিলেটেড যে বিষয় প্রোক্যারিওটিক সেলের, সেইটুকুই আলোচনা এখানে হবে। বাকি সমস্ত কিছু আলোচনা, রিপ্রোডাকশন থেকে আরম্ভ করে নিউট্রিশন, এই সমস্ত বিষয়গুলো আলোচনা সব মনেরা থেকে হবে। বোঝা গেল? সুতরাং সুন্দরভাবে আমরা বুঝতেই পারছি যে এখানে যা পড়বো তখন আর সেটা রিপিট করব না। একই জিনিস যেগুলো সিলেবাসে আছে বিভিন্ন জায়গায়, সেই জিনিসগুলো দুবার করে পড়ানো সম্ভব হবে না। একই জিনিস পড়াবোই বা কেন? ঠিক আছে, তো সেই জিনিসগুলো তখন স্কিপ করবো, মানে প্রোক্যারিওটিক সেলের গোটা গঠনটা তখন আমরা স্কিপ করে যাবো। বোঝা গেল? বাদ দিয়ে দেবো, বাকি যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমরা বুঝলাম যে প্রোক্যারিওটিক সেল বলতে ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এদেরকে নিয়ে আলোচনা হবে, যদিও এখানে শুধুমাত্র ব্যাকটেরিয়াকে নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া কেমন দেখতে হয়? ব্যাকটেরিয়া তো বিভিন্ন রকমের দেখতে হয়। আমরা একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, মানে আদর্শ। টিপিক্যাল মানে হলো আদর্শ, একটা আদর্শ ব্যাকটেরিয়াকে নিয়ে আলোচনা করব। একটা আদর্শ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কোলাইকে নিয়ে আলোচনা করব, ইসচেরিচিয়া কোলাই বা কোলাই, আদর্শ ব্যাকটেরিয়া, তাকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রো মানে হলো প্রিমিটিভ, বা বাংলায় যাকে বলে আদি। আর ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। তার মানে যাদের ক্ষেত্রে আদি নিউক্লিয়াস দেখা যায় তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক অর্গানিজম। আমরা একদম আউটার মোস্ট লেয়ার থেকে শুরু করব, মানে একটা ব্যাকটেরিয়া সেলের আউটার মোস্ট লেয়ার, সবচেয়ে বাইরের দিকে কি লেয়ার আছে, সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে শুরু করব। তো যদি আমরা ধরে নিই যে এটা একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল ওয়াল, এটা একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল ওয়াল যদি ধরে নিই, তাহলে এর বাইরের দিকে, এর বাইরের দিকে গ্লাইকোপ্রোটিনের একটা লেয়ার দেখা যায়। আমরা আপাতত এটা ডটেড লাইনে আঁকছি, ঠিক আছে। একে বলা হয় স্লাইম লেয়ার বা গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, তাহলে আউটার মোস্ট লেয়ার হিসেবে আমরা লিখছি স্লাইম লেয়ার, স্লাইম লেয়ার, ব্লু কালিটা নাই, স্লাইম লেয়ার। হ্যাঁ, ঠিক আছে।
দেখো স্লাইম লেয়ার কি, সেটা হলো সেল ওয়াল একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার মেজর প্রোটেকশন থাকছে, কিন্তু তার বাইরের দিকেও একটা জেলি লাইক একটা লেয়ারকে দিয়ে রেখেছে, যাকে বলা হচ্ছে স্লাইম লেয়ার। কি করছে, এটা ব্যাকটেরিয়াকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করছে। এই স্লাইম লেয়ার ব্যাকটেরিয়াকে তার ডিহাইড্রেশন যাতে না হয়, তাহলে ডিহাইড্রেশন মানে কি, জল বেরিয়ে যাওয়া। ডিহাইড্রেশন, জল বেরিয়ে যাওয়া। আমাদের যখন লুজ মোশন হয় বা প্রচুর বমি হয় তখন আমাদের বডি থেকে জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন বলি। তো ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। হ্যাঁ, তো এটা মানে ডিহাইড্রেশন নয় অ্যাকচুয়ালি, অ্যাভয়েড ডিহাইড্রেশন। হ্যাঁ, ডিহাইড্রেশন থেকে রক্ষা করা, ঠিক আছে, এটা একটা কাজ। আর 2 নম্বর কাজ হলো ব্যাকটেরিয়াকে যে কোনো আঘাত থেকে রক্ষা করা। ঠিক আছে, যেহেতু একটা স্লাইমি একটা ব্যাপার রয়েছে, পিচ্ছিলকারও একটা ব্যাপার রয়েছে, সেই জন্য আমরা প্রোটেকশনও লিখতে পারি, প্রোটেকশন। হ্যাঁ, এই দুটো কাজ মেনলি স্লাইম লেয়ার করে। আর একটা করে সেটা হলো নিউট্রিয়েন্ট সাপ্লাই, কিছু কিছু সময় করে নিউট্রিয়েন্ট সাপ্লাই, মানে পুষ্টিদ্রব্য সরবরাহ করে আর কি। ঠিক আছে, এবার এই স্লাইম লেয়ার সমস্ত ধরনের ব্যাকটেরিয়াতেই আছে, মানে সেটা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। নাম শুনেছি কোনো, তাই না? এখন আস্তে আস্তে শুনতে হবে। 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, গ্রাম মানে ওই না কিলোগ্রাম বা ওই গ্রাম না, গ্রাম হলো ক্রিশ্চিয়ানো গ্রাম, সায়েন্টিস্টের নাম, যিনি ব্যাকটেরিয়াকে রং করে চেনার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে গ্রাম পজিটিভ আর নেগেটিভ আমরা আলোচনা করব, কিভাবে ব্যাকটেরিয়াকে রং করা হয়। দেয়াল রং করার মতো নয়, ব্যাকটেরিয়াকে কিভাবে রং করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো স্টেনিং প্রসিডিওর নিয়ে আমরা কথা বলবো, ওসব পরে হবে। এখন স্লাইম লেয়ার এটা কাজ। এরপর আমি যেটা বলছিলাম যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ সব ধরনের ব্যাকটেরিয়ারই কিন্তু এই স্লাইম লেয়ারটা আছে। এইবার কিছু কিছু ব্যাকটেরিয়া কি করে, এই স্লাইম লেয়ারটাকে কনভার্ট করে দেয় একটা শক্ত লেয়ারে, তখন তাকে বলা হয় ক্যাপসুল। সেই জন্য আমরা বলছি স্লাইম লেয়ার অর ক্যাপসুল। তার মানে এইটা, এটা হলো স্লাইম লেয়ার অর ক্যাপসুল। কখন ক্যাপসুলে কনভার্ট করে, যখন সে বোঝে আমি আনফেভারেবল কন্ডিশনে চলে এসেছি, আমি বিপদে আছি। কিরকম, ধরো ধরো ব্যাকটেরিয়াটা ভালোই ঘুরছিল হাতে, আর সেরকম করে অনেকবারই পেটে গেছে, মানে ওর অনেক বন্ধুরাই পেটে গেছে এরকম করে। হ্যাঁ, যখন আমরা হাত না ধুয়ে খেয়েছি। তো এরকম করে কোনো ব্যাকটেরিয়া ধরো পেটে গেছে, প্রথম প্রথমে মুখে গেল, মুখের লালা রসের মধ্যে লাইসোজাইম আছে, যারা ব্যাকটেরিয়া সেল ওয়ালকে কাঁচি চালিয়ে দেয়, ভেঙে দেয়। আর একটা কোষ, তার যদি দেওয়ালটাই ভেঙে যায় তাহলে আর কোষের অস্তিত্ব কোথায় থাকলো, মানে মরে যাবে। আচ্ছা, লাইসোজাইম যদি মুখে কিছু করতে না পারে, তাহলে পেটে, পেটে আবারও লাইসোজাইম আছে, সঙ্গে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো সে গিয়ে মারবে। আচ্ছা, সবাইকে যদি মেরেই ফেলতো তাহলে ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ আমাদের হতো, মানে খাওয়া রিলেটেড কোনো কিছু? তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়ারা আমাদের বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে, যাদের দেহতে ঢোকার অপশন হলো মুখ দিয়ে, তারা তো কেউই কোনোদিন আমাদের কিছু করতে পারতো না। কিন্তু আদতে তা হয় না, আদতে অনেকেই অনেক কিছু করে। তো করে কি করে তাহলে? সেটা হলো তারা স্লাইম লেয়ারটাকে ক্যাপসুলে কনভার্ট করতে পারে। বোঝা গেল? তারা স্লাইম লেয়ারটাকে ক্যাপসুলে কনভার্ট করতে পারে, সবাই পারে না। যারা পারে না তাদেরকে আমরা মেরে দিই, আর যারা পারে তারা টিকে যায়, তারাই আমাদের দেহে সমস্যা তৈরি করে। তখন আমাদের পরবর্তী স্টেপ নিতে হয়, প্রথমে প্যারাসিটামল দিয়ে শুরু করে শেষে অ্যান্টিবায়োটিক দিয়ে শেষ করতে হয়। তখনও না হলে ডাক্তারের কাছে যেতে হয়। আমরা গল্প করবো, ঠিক আছে, ওই নিয়ে গল্প করবো, আসি একটু একটু করে, তারপরে গল্প হবে। তো আমরা এটা বুঝতে পারলাম স্লাইম লেয়ার সবারই আছে, ক্যাপসুল কেউ কেউ পারে। যারা ক্যাপসুল তৈরি করতে পারে তাদেরকে অ্যান্টিবায়োটিক ছাড়া মারা সম্ভব নয়, তাদেরকে নর্মাল কোনো ওষুধে মারা সম্ভব নয়, নর্মাল কোনো প্রোটেকশন দিয়ে তাদেরকে আটকানো সম্ভব নয়। তাদের একমাত্র যে খতম করতে পারে সে হলো অ্যান্টিবায়োটিক। বোঝা গেল? যারা ক্যাপসুল তৈরি করতে পারে, তার আমরা শিখে গেলাম যে যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের বডিতে এসে এইসব লড়াই চালাচ্ছে,
তাদেরকে একমাত্র উপায় হলো, মানে তারা স্লাইম লেয়ার থেকে ক্যাপসুলে কনভার্ট করে ফেলেছে। তাদেরকে মারতে গেলে আমাকে মোটামুটি অ্যান্টিবায়োটিকের উপর ভরসা করতে হবে। হ্যাঁ, যদি কম কম হয় তাহলে প্যারাসিটামলে কাজ হতে পারে। যাই, স্লাইম লেয়ার নিয়ে খুব একটা কিছু বলার নেই। নেক্সট, সেকেন্ড যে লেয়ারটাকে আমরা পাবো সেটা হলো অবভিয়াসলি সেল ওয়াল। ব্যাকটেরিয়া সেল ওয়াল মানে এই কালো রঙের যে লেয়ারটা আমরা এঁকেছি আপাতত, হ্যাঁ, সেল ওয়াল। ব্যাকটেরিয়া সেল ওয়াল তার কন্টেন্টের দিক দিয়ে খুব স্পেসিফিক, খুব স্পেশাল। কারণ ব্যাকটেরিয়া সেল ওয়ালে রয়েছে পেপটাইডো গ্লাইক্যান বলে একটি অ্যামিনো সুগার, যাকে মিউকোপেপটাইডও বলা হয়। মিউকোপেপটাইড, যাকে মিউরিনও বলা হয়, মিউরিন। ঠিক আছে, এই নামটা ভুললে চলবেই না। কোনটা? পেপটাইডোগ্লাইকেন। প্রথম থেকে যারা ক্লাস করে তাদের ক্লাসে নিশ্চয়ই কিছু ব্যাপার স্যাপার থাকে, কারণ যত আস্তে আস্তে এগুলো থাকবো এইসব বিষয়গুলো পেরিয়ে যাবে, তখন মাঝের দিকে গিয়ে তখন আর এইসব বিষয়গুলোকে বোঝানো সম্ভব হবে না। আমরা আজকে অবশ্যই পেপটাইডোগ্লাইকেনের গঠন দেখবো, কেমিক্যাল স্ট্রাকচার দেখবো। একটু মন দিয়ে দেখবে, এই জায়গাটা একটু অন্যরকম আছে। পেপটাইডোগ্লাইকেন অ্যাকচুয়ালি কি? এটা হলো অ্যাকচুয়ালি অ্যামিনো সুগার। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আকাশ পাতাল। সুতরাং মাধ্যমিকে যে বই পড়ে এসছো সেখান থেকে যদি ভাবো উচ্চ মাধ্যমিকে আমি সেরকম ভাবে পড়বো, তা হবে না। মানে একটু জোর দিয়ে পড়তে হবে, একটু অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, দেখো অ্যামিনো সুগার একটু মনে করে দেখো, ক্লাস 9-এ পড়েছিলে প্রোটিনের গঠনগত উপাদান হিসেবে অ্যামাইনো অ্যাসিড। আর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের ডাক নাম সুগার, যেহেতু মিষ্টি সেই জন্য। তাহলে অ্যামিনো সুগার মানে এখানে দুটো জিনিস আছে, এক তো প্রোটিনের কন্টেন্ট আছে আর কার্বোহাইড্রেটের কন্টেন্ট আছে। এই পেপটাইডোগ্লাইকেন যেটা শুধুমাত্র ব্যাকটেরিয়াতেই আছে, ব্যাকটেরিয়া সেল বলেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর সেই জন্য এর গঠনকে আমাদের একটু দেখতে হবে কি আছে এতে। এতে সুগারের জায়গায় দুই ধরনের সুগার আছে। একটা হলো NAG, মুছতে হবে মনে হচ্ছে একটু পরেই। হ্যাঁ, NAG যাকে বলা হয়, এখানে লিখছি, হ্যাঁ, NAG যাকে বলা হয় এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আর ন্যাম এর অর্থ হলো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। মনে রাখতে হবে, লাগবে। পেপটাইডোগ্লাইকেন হলো ন্যাগ আর ন্যামের পলিমার বা যৌগ। মানে এই যে সুগারের কথা বলছি, এখানে দু ধরনের সুগার আছে, একটার নাম ন্যাগ আর একটার নাম ন্যাম। অ্যামাইনো অ্যাসিডের কথা কোনো হয়নি, এখন শুধু সুগারের কথা হলো। ঠিক আছে, তাহলে ন্যাগ আর ন্যামের পুরো অর্থটা একটু জেনে রাখবো। এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এরা রিপিটেটিভ সিকোয়েন্সে আছে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। হ্যাঁ, ব্যাকটেরিয়া সেল ওয়াল খুব স্পেশাল। হ্যাঁ, শুনবে একটু মন দিয়ে। ন্যাগ একটি হেক্সোজ সুগার, মানে 6 কার্বনের সুগার। ন্যামও 6 কার্বনের সুগার, ন্যাম। যেটুকু আইডিয়া আছে আর কি। হ্যাঁ, এইসব আমরা পড়বো ডিটেলসে যখন বায়োমলিকুলস, মানে নেক্সট না, নেক্সট এর নেক্সট চ্যাপ্টারটা এই ইউনিটই পড়বো। হ্যাঁ, বায়োমলিকুলস, তখন আমরা ডিটেলস সব দেখাবো। এখন আপাতত এইটুকু দিয়ে হজম করতে হবে তোমাকে। হ্যাঁ, ন্যাগ আর ন্যাম রিপিটেটিভ, মানে অল্টারনেটিভ রিপিটেটিভ সিকোয়েন্স আছে। ঠিক আছে, তার মানে আবার ন্যাগ আবার ন্যাম, ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম, এরকম করে আছে। এটা একটা লাইন হলো, পরের লাইন আছে আবার
তার মানে আবার একটু পরের লাইনে একটু গ্যাপ দিয়ে আমরা যে কোনো একটা থেকে শুরু করলাম, ন্যাম, ন্যাগ, এইভাবে চালাতে হবে আর কি। ঠিক আছে, এইবার সেম চেনে আছে সুগার, সেম চেনে সুগারকে পাচ্ছি আমরা। না বুঝতে পারলে আমাকে বলবে, হ্যাঁ। সেম চেনে আমরা সুগারকে পাচ্ছি। সুগার সবসময় গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে যুক্ত হয়। কার্বোহাইড্রেটের বন্ধনী মানে গ্লাইকোসাইডিক বন্ধনী। যারা নাইনে পড়োনি বা ভুলে গেছো, হ্যাঁ, তারা শুনে রাখো যে গ্লাইকোসাইডিক বন্ড, এটা হলো কার্বোহাইড্রেটকে কার্বোহাইড্রেটের সঙ্গে জুড়তে লাগে। যেহেতু এ মনোস্যাকারাইড, এক শর্করা, এক শর্করা, এক শর্করা, এক শর্করা, সবাই মিলে বহু শর্করা, তাহলে একটা এক শর্করার সঙ্গে আরেকটা এক শর্করাকে জুড়তে গেলে লাগে যে বন্ড ক্রিয়েট হয়, তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। সেই বন্ড কিভাবে হয় সেটা আমরা বায়োমলিকুলসে দেখবো। তাহলে এইভাবে সেম চেনটা তৈরি হয়েছে, এইভাবে ন্যাগন্যাম ন্যাগন্যাম করতে করতে গেছে। কিন্তু আমরা বলেছি এটা হলো অ্যামিনো সুগার, তার মানে এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড আছে। ন্যামের, আবার বলছি ন্যামের, ন্যামের 2 নম্বর কার্বন পজিশন থেকে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটা হলো 2 নম্বর কার্বন পজিশন যেখান থেকে আমি ঝুলাচ্ছি। ন্যামের 2 নম্বর কার্বন পজিশন থেকে 4টে অ্যামাইনো অ্যাসিড ঝুলছে। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে বাইন্ড করে কি বন্ড দিয়ে? পেপটাইড বন্ড দিয়ে। এটাও 9-এ ছিল, মানে যখন প্রোটিন পড়েছো তখন এটা এসছে কথাটা। তাহলে অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত করা আছে। ক্লিয়ার? কার সঙ্গে ঝুলে আছে? ন্যামের সঙ্গে ঝুলে আছে। এটা আছে, এটাকে তোমরা অত ইয়ে দিও না, হ্যাঁ, এটা আছে, ওই পাশে যারা থাকবে। হ্যাঁ, পেপটাইড বন্ড হলো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যামাইনো অ্যাসিডকে জুড়তে যে বন্ড তৈরি হয়, হ্যাঁ। তার মানে এটা প্রোটিনের ক্ষেত্রে আর এটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। তাহলে সেম চেনে আছে গ্লাইকোসাইডিক বন্ড, আর এই ক্রস চেন, এটাকে ক্রস চেন বলা হয়, যেটা অ্যামাইনো অ্যাসিড ঝুলছে। অ্যামাইনো অ্যাসিড ন্যাগের সঙ্গে ঝোলে না। আমি ডিটেলস পাঠাবো, ছবি পাঠাবো, ইংলিশ ভার্সনে নোট পাঠাবো, সেখান থেকে ছবি দেখে নেবে। শুধু ছবি দেখলেই হবে, হ্যাঁ, করতেও পারো। তো সেখানে ন্যামের সঙ্গে দেখবে ঝুলছে, তো ন্যামের সঙ্গে 4টে অ্যামাইনো অ্যাসিড ঝুলছে এরকম করে। আর এইদিকে ধরো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, উল্টে দিয়েছি ওইটা ওই চেনে। তাহলে এখানে ধরো ঝুলছে 1, 2, 3, 4। তার মানে যেখানে যেখানে ন্যাম পাবো যেখানে সেখানে দিতে পারো, সব জায়গায় দেওয়ার দরকার হবে না, তোমার তো কোথাও দেওয়ার দরকার হবে না। আমি তো বোঝাচ্ছি তাই, কারণ সেল ওয়াল গঠন নিয়ে তোমাকে ন্যাক নামের ডিটেলস দিতে হবে না, তোমাকে শুধু বললেই হবে ন্যাক নামের স্ট্রাকচার দিয়ে তৈরি আছে, তোমাকে এই ছবি আঁকতে হবে না। এটা আমি আঁকছি তোমাকে বোঝানোর জন্য। বোঝা গেল কি বললাম? তাহলে ন্যাম থেকে ঝুলছে 4টে অ্যামাইনো অ্যাসিড, এদিক থেকে ঝুলতে 4টে অ্যামাইনো অ্যাসিড, কোথাও কোথাও 5টাও দেখানো হয়। আচ্ছা, এবার কি 3 নম্বরের সঙ্গে 4 নম্বর, মানে একটা অ্যামাইনো অ্যাসিডের যে চেন, তার 3 নম্বরের সঙ্গে অন্য অ্যামাইনো অ্যাসিডের চেনের 4 নম্বর ক্রস লিঙ্কেজ করা আছে। অবশ্যই পেপটাইড বন্ড, কারণ প্রোটিনের ক্ষেত্রে সব সময় পেপটাইড বন্ড। তাহলে এখানেও ছিল পেপটাইড বন্ড, এই যে বন্ডগুলো, এগুলো হলো পেপটাইড বন্ড। আর এই যে 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে 3 নম্বরের অ্যামাইনো অ্যাসিড, অথবা তুমি যদি বলতে যে স্যার আমার ভালো লাগছে না ওটা, আমি এর সঙ্গে এটা দেবো, দিতে পারছি, একই ব্যাপার, ওটা বুঝেছে। এইভাবে ক্রস কানেকশন করা আছে, হয়েছে। এবার তুমি মনে মনে এটা যদি একটা লাইন হয়, দেখো এটা যদি ধরো আমি মনে মনে একটা লাইন ভাবলাম, তাহলে এটা আর একটা লাইন, এরকম করে আরো লাইন লাইন আঁকতে থাকো মনে মনে, কি আর দেখাবে সব খেবার মতো, তাই না? এটা হলো পেপটাইড ও গ্লাইকানের গঠন। এর মাঝে অন্যান্য উপাদানরা ঢুকে আছে, যেমন টিকোইক অ্যাসিড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যে টিকোইক অ্যাসিড একটি ব্যাকটেরিয়াকে তার ল্যান্ডিং স্পেস ক্রিয়েট করতে সাহায্য করে। কোন জায়গায় গিয়ে হেলিপ্যাড, হেলিপ্যাডেই হেলিকপ্টার বসবে না, যেখানে সেখানে তো বসতে পারবে না।
তার মানে হলো যে যে ধরো আমাকে অ্যাটাক করবে বা গরুকে অ্যাটাক করবে, ছাগলকে অ্যাটাক করবে, মুরগিকে অ্যাটাক করবে, যে ব্যাকটেরিয়া যাকে অ্যাটাক করবে তার সঙ্গে যে রিসেপ্টর প্রোটিন ম্যাচ করে সেটা অ্যাকচুয়ালি টিকুইক অ্যাসিড দ্বারা হয়, যেটা এদের মধ্যে মধ্যে ঢুকে থাকে। সেসব নিয়ে আমরা পরে আলোচনা করবো, যে যে এগুলো পরীক্ষার কোশ্চেন আসবে। ঠিক আছে, এখন বেশি ঘেটে দিলে হবে না, তাহলে আসল জিনিসটাকে বেরিয়ে যাবো। এটা বুঝতে পেরেছো? তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, এটা তো আর এর পরে করা সম্ভব নয়, তখন শুধু লাইন দিয়ে দেবো। হ্যাঁ, তখন বলবো এটা আছে পেপটাইডোগ্লাইকান। ধরো কালো রঙেরটা ভাবলাম পেপটাইডোগ্লাইকান, তখন আমি বলবো কালো রঙেরটা পেপটাইডোগ্লাইকান। কারণ গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের যে সেল ওয়ালের কন্টেন্ট তা এক নয়, আলাদা। সেই জন্য আমাকে কথাটি বলতে হচ্ছে। বলো, যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে এটা মুছবো, দিয়ে আমি সেল ওয়াল কার ক্ষেত্রে কেমন হয়। এবার দেখো, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, এই যে আমরা বলছি গ্রাম পজিটিভ এভাবে লেখা হয়, আর গ্রাম নেগেটিভকে এভাবে লেখা হয়। জি ক্রিশ্চিয়ানো গ্রাম, তার যদি সার নেম বলি আর কি, তো জি তো বড় হাতেরই হবে। হ্যাঁ, গ্রাম পজিটিভ আর নেগেটিভের বিষয়বস্তু হলো এর 90% হলো পেপটাইডোগ্লাইকান, আর এর 10% হলো পেপটাইডোগ্লাইকান। বেশি লিখছি, ওইদিকে পেপটাইডোগ্লাইকান লিখলি হয়ে যেত। তাহলে এর 90% টোটাল সেল ওয়ালের কন্টেন্টের 90% আছে পেপটাইডোগ্লাইকান তার গ্রাম পজিটিভের, আর এর মাত্র 10% পেপটাইডোগ্লাইকান। তার মানে এর 10% অন্যান্য মেটেরিয়াল আছে, এর 10% অন্যান্য মেটেরিয়াল আছে, আর এর 90% অন্যান্য মেটেরিয়াল আছে। বোঝা গেল? তাহলে এর 90% পেপটাইডোগ্লাইকান আর 10% অন্য উপাদান, এই 10% পেপটাইডোগ্লাইকান, 90% অন্য উপাদান। আমরা গ্রাম পজিটিভের সঙ্গে নেগেটিভের কম্পারিজনটা দেখালাম একবার। সেল ওয়াল রিলেটেড আরো অনেক গাদা গাদা পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে এবার দেখতে হবে আমাকে যে এক্সাক্ট তাহলে কিভাবে ছবিটা আসবে। দেখো ভালো করে মন দিয়ে দেখো। ধরো প্রথম দেখাচ্ছি গ্রাম পজিটিভ, কিরকম হয় দেখো। ধরো এই লেয়ারটাকে একটু মোটা করে দাও, দিয়ে বললাম এই গোটা লেয়ারটা হলো পেপটাইডোগ্লাইকানের। ওই যে বারবার দাগ দিয়েছিলাম, হ্যাঁ, অত তো দাগ এখানে এরকম করে দিতে পারবো না, এরকম করে আর কি। ওকে, এর মধ্যে অন্যান্য যে উপাদান থাকার কথা বলা হচ্ছে না, এর মধ্যে আছে। কোথায় গেল লাল পেনটা? এই, এর মধ্যে ধরো অন্যান্য উপাদানগুলো আছে। বোঝা গেল? এই যে 10% অন্যান্য উপাদান বলছিলাম, সেই 10% অন্যান্য উপাদান ওর মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে 90% বলতে আমি মোটা করে দিলাম, 10% অন্যান্য কিছু ওর মধ্যে আহ আছে। এবার এটাতে কোনো ঝামেলাই নেই, এটা তো সিম্পলি হয়ে গেল। কিন্তু আসল মজা হলো গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। কারণ গ্রাম নেগেটিভের ক্ষেত্রে মাত্র 10% পেপটাইডোগ্লাইকান আর 90% অন্যান্য উপাদান, আর সেখানেই মজাটা আছে। তাহলে আমাকে কালো দাগটা মুছতে হবে। কালো দাগটা না মুছে আর একটু কম খাটবো। হ্যাঁ, আমরা কি করব, ওই সাইডটায় চলে যাবো গ্রাম নেগেটিভের জন্য। তাহলে আমাদের অত ঝামেলা করতে হবে না। তাহলে এই সাইডে চলে এলাম। এই সাইডে কি করলাম, একবার একটু স্লাইম লেয়ারটাকে মুছে দিলাম, দিয়ে সেল ওয়ালটাকে ছেড়ে নিয়ে আবার দাগটা দিয়ে দেবো। তাহলে আমাদের ঝামেলাটা মিটে যাবে। ওখানে কি আছে, ওখানে আছে আদার কন্টেন্টটার 90%, তো এরকম আছে আদার কন্টেন্টটা, এরকম আছে। আর বাইরের দিকে এটা মেমব্রেন লাইক একটা স্ট্রাকচার তৈরি করেছে। মানে তুমি বলতেই পারো যে দু সাইডে আদার্স মেটেরিয়াল গুলো আছে, আর পেপটাইডোগ্লাইকানটা মাঝে স্যান্ডউইচের মতো করে আছে, স্যান্ডউইচ। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিশেষত্ব, যার 10% পেপটাইডোগ্লাইকান আর 90% অন্যান্য উপাদান। বোঝা গেল? এইবার আমি আরামসে স্লাইম লেয়ারটাকে এগিয়ে দিতে পারি। বোঝা গেল? তাহলে এই সাইডটাকে আমরা গ্রাম পজিটিভের জন্য রাখছি, এই সাইডটাকে আমরা গ্রাম পজিটিভের কথা ভাবলাম,
আর এই সাইডটাতে আমরা গ্রাম নেগেটিভের কথা ভাবলাম। এখানেও পেপটাইডোগ্লাইকান আছে, ওখানেও পেপটাইডোগ্লাইকান আছে, কিন্তু এখানে অনেক পরিমাণে আছে, কম আছে অন্যান্য উপাদান। এখানে সবটাই প্রায় অন্যান্য উপাদান, কম আছে পেপটাইডোগ্লাইকান। ওকে, সেল ওয়াল মোটামুটি এটা, ব্যাকটেরিয়া সেল ওয়াল বলতে এটা। আর টিকোইক অ্যাসিড ওখানে আমরা আলোচনা করব, কথা বলবো, তবে ওটা যখন গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ বলবো তখন আমরা বলবো। হ্যাঁ, টিকোইক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা ব্যাকটেরিয়া সেল ওয়ালে থাকে। ঠান্ডা আমারও ভালো হয়, কেন বলতো? আহা, আওয়াজের জন্য বিরক্ত লাগে। হ্যাঁ, শান্তি, কম বকতে হবে, ফ্যানটা চললেই কত বকতে হচ্ছে। ঠিক আছে, তাহলে সেল ওয়ালের গঠনে আমরা অবশ্যই মনে রাখবো পেপটাইডোগ্লাইকানের নাম। তাকে মিল্কোপেপটাইডও বলা হয়। মিল্কো মানে হলো অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট, পেপটাইড মানে প্রোটিন, আর মিউরিনও বলা হয়। ওকে, এরপর আসছে সেল মেমব্রেন। সেল ওয়ালের পরে সেল মেমব্রেন থাকে, তাহলে এখানে সি তে আমরা দেখছি সেল মেমব্রেন। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি, এই যে ন্যাগ নামের স্ট্রাকচার দেখলে না, ন্যাগ আর নামের স্ট্রাকচার দেখলে লাইসোজাইম যে জায়গায় কাজ করে সেটা হলো ওর মাঝের গ্লাইকোসাইডিক বন্ধনটা কাজ করে, মানে সুকাজ নয়, ওর জন্য খারাপ কাজ। মানে এই বন্ডটাকে ব্রেক করতে পারে, লাইসোজাইম কাটতে পারে এই বন্ডটাকে, এই গ্লাইকোসাইডিক বন্ডটাকে কাটতে পারে বলে আমার খাবারের সঙ্গে মুখে নিয়ে আমি খাবারটাকে যত মুখে রাখবো বেশিক্ষণ, যত লাইসোজাইম মুখের মধ্যে মিশতে পারবে তত তার দেওয়াল কাটতে থাকবে। ফলে যারা হ্যাম করে গিলে নেয় হাম হাম করে, তাদের জন্য ব্যাকটেরিয়াকে মারা একটু কঠিন আছে। কিন্তু যারা মুখের মধ্যে রেখে দিয়ে আরামসে এখন 5 মিনিট ধরে চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে, তাদের জন্য রোগ জীবাণু ধ্বংস করাটা অনেক সহজ কাজ, বিশেষ করে ব্যাকটেরিয়া। কারণ লাইসোজাইম এই ওয়ালটাকে ব্রেক করতে পারে, ওয়ালের মানে এই বন্ডটাকে ব্রেক করতে পারে। বোঝা গেল কি বললাম? অ্যান্টিবায়োটিক দিয়ে এটাই করা হয়, অ্যান্টিবায়োটিক দিয়েও এটা করা হয়। ঠিক আছে, আচ্ছা সেল মেমব্রেন কিছু বলবো না, কেন? কারণ সেল মেমব্রেন টিপিক্যাল সেল মেমব্রেন ইউক্যারিওটিক সেলে যা আছে, একটি উদ্ভিদের যা আছে, একটি প্রাণীর যা আছে, ব্যাকটেরিয়া তাই আছে। তাহলে কখন বলবো? যখন ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেন পড়বো তখন বলবো। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল সেই এর এক। সেই জন্য সেল মেমব্রেন নিয়ে স্পেশাল কিছু বলার নাই, তবে সেল মেমব্রেনের মডিফিকেশন নিয়ে বলার আছে, মানে কি পরিবর্তন হয়েছে, সেল মেমব্রেনে কিছু পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে বলার আছে। কথাটা বুঝতে পারলে? তাহলে সেল মেমব্রেন আমরা লিখে দিলাম নর্মাল, পরে পড়বো। এবার সেল মেমব্রেনের ক্ষেত্রে যে মডিফিকেশন হয়েছে সেই মডিফিকেশন গুলো আমরা একটু বলবো। হ্যাঁ, বেশি কিছু নয়। ফার্স্ট স্ট্রাকচার আসছে মেসোজোম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি স্ট্রাকচার। একে বলা হয় কন্ড্রিওয়েড। একে দেখাই কেমন। ধরো এটা তো হয়েই গেছিল, হুম উম, এই কালকে দিচ্ছি। এরপর দেখো সেল মেমব্রেন শুরু হলো, এরকম ভেতরের দিকে ইনভ্যাজিনেট করেছে, এরকম করে ভেতর দিকে ইনভ্যাজিনেট করে এইভাবে একাধিক জায়গায়, এক জায়গায় নয় একাধিক জায়গায় এইভাবে ভেতর দিকে ইনভ্যাজিনেশন করিয়ে মানে ফোল্ডিং করে তৈরি করেছে একটি স্ট্রাকচার যার নাম মেসোজোম। দেখো কন্ড্রিয়ন মানে কন্ড্রিয়ন মানে মাইটোকন্ড্রিয়া। আর এই যে ও আই ডি, এই কথাটা বারবার আসবে, ওয়াইড মানে মতো, মাইটোকন্ড্রিয়ার মতো একটি স্ট্রাকচার এখানে জেনারেট করেছে। প্রোক্যারিওটিক সেলের কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, আমরা আগেই জানি কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়া থাকার কোনো প্রশ্নই ওঠে না, ও তো আবার দুটো পর্দা, তাই না? একটা ছেড়ে আবার দুটো, প্রশ্নই ওঠে না। কিন্তু একটা সেলকে বাঁচতে গেলে তার পাওয়ার লাগবে, এটিপি লাগবে, শক্তি ছাড়া কেউ বাঁচবে না। তাহলে এর শক্তি কে উৎপাদন করে? এই স্ট্রাকচারটা। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে ব্যাপারটা হলো যে এখানে মাইটোকন্ড্রিয়ার মতো কিছু এনজাইম আছে যারা এখানে এটিপি সিনথেসিস করতে পারে। তার মানে মেসোজোমের প্রথম কাজ আমরা লিখলাম এটিপি সিনথেসিস।
বেসিক ক্লিয়ার করবে, যা আমাদের নিট এগ্রিকালচার পরীক্ষাগুলোতে হেল্প করবে। হ্যাঁ, এডিবি সিনথেসিস, ঠিক আছে, প্রথম কাজ বোঝা গেল। তাহলে অয়েড মানে এটা মনে রাখবে, আরো অন্যান্য জায়গায় অয়েড কথাটা ইউজ করা হবে, মানে মেসোজোম অথবা কন্ড্রিওয়েড। তো এডিবি জেনারেট করছে। আচ্ছা, 2 নম্বর, যে এখানে আমরা যখন পড়বো আর একটু পরেই, সেটা হলো এদের যে জেনেটিক মেটেরিয়াল, এদের যে জেনেটিক মেটেরিয়াল তাকে জেনোফোর বলা হয়। জেনোফোর, জিন ধারণ করে যে তাকে জেনোফোর বলা হয়। আমরা একে বলছি প্রোক্যারিওটিক সেল, না প্রিমিটিভ নিউক্লিয়াস। কারণ শুধু নিউক্লিয় জালিকাটা আছে সবুজ রঙের, এখন যেটা সবুজ রঙের আছে, নিউক্লিয় জালিকাটা আছে, আর বাকিগুলো নাই। তো ট্রু নিউক্লিয়াস নাই, সেই জন্য আমরা প্রিমিটিভ নিউক্লিয়াস বলছি। বোঝা গেল? তাহলে এই সেই প্রিমিটিভ নিউক্লিয়াস, যাকে একটা বাচ্চা ছেলে ধরো, আচ্ছা বলো তো, ধরো আমার বাড়িতে একটা ঘর আছে, একটা ঘরেই আমরা থাকি, হুম, আর তোমার বাড়িতে ধরো 5টা ঘর আছে, কার ক্ষেত্রে ম্যানেজ করাটা বেশি টাফ? 5টা ঘর না, সবই মনে হয় 5টা ঘর, কিন্তু একটা করে ম্যানেজ করাটা বেশি টাফ। কারণ তার ওই ওই দুটো বাদ দিয়ে, মানে পায়খানা বাথরুম বাদ দিয়ে, ঠিক আছে, বাকি সবই কিন্তু ওই ঘর, ওইটাই, ওটাই ডাইনিং, ওটাই বেডরুম, ওটাই কিচেন, ওটাই ড্রয়িং রুম, ওটাই সব। তাহলে খুব সাজিয়ে গুছিয়ে না রাখলে ঘরের মধ্যে থাকাটা খুব চাপের আছে, ঠিক আছে। এবার ধরো সেই ঘরে একটা দামাল ছেলে আছে, দামাল ছেলে, বুঝা গেল? এবার তাকে যদি ছেড়ে রেখে দেয় কি হবে? পৃথিবীর আগের অবস্থায় নিয়ে চলে যাবে, তাই তো? তো সেই রকমই বিষয় আর কি, এই একটাই তো ঘরের ইউনিসেলুলার অর্গানিজম, একটাই মাত্র ঘর। এই ঘরের মধ্যে যদি এরকমের জড়ানো পেঁচানো একটা স্ট্রাকচার ক্রমাগত এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে ভীষণ, বিষয়টি ভীষণ মজার ব্যাপার হয়ে যাবে। আর সেই জন্য একে ধরে রেখেছে এক জায়গায়, হয়ে গেল। তার মানে নেক্সট কাজ, অ্যাটাচমেন্ট অফ জেনোফোর। জেনোফোর নিয়ে পরে আসছি, অ্যাটাচমেন্ট অফ জেনোফোর, বোঝা গেল, যাতে এ পালিয়ে না যায়। আর এই জেনোফোরের ক্ষেত্রে তাকে ডুপ্লিকেট করতেও সাহায্য করে, যাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি পদ্ধতির নাম রেপ্লিকেশন। তাহলে এটা ডিএনএ, তাহলে এর কপি কখন বানাতে হবে? যখন ব্যাকটেরিয়াটা বিভাজন করবে, যখন একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হবে, তখন সেম কপি একটা দিতে হবে ওকে। তো সেই সময় এই রেপ্লিকেশন করতে হবে, আর সেই রেপ্লিকেশনে হেল্প করে মেসোজোম। মেসোজোমের আরেকটি কাজ, বোঝা গেল? কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তাহলে রেপ্লিকেশনে হেল্প করছে। 4 নম্বর, ধরো ব্যাকটেরিয়াটা ইচ্ছা করছে যে আমি একটা দেয়াল তুলে দুভাগ হয়ে যাব, মানে বাড়িতে 2 ভাই আর কি, বউ এসছে, যা হয় আর কি, ঝটাপটি লেগেছে, দিয়ে বলছে আর মুখ দেখবো না, সকালবেলা উঠে আর মুখ দেখবো না আরেকটা বউয়ের, হ্যাঁ। তো বলছে মাঝখানে দেওয়াল তুলে দাও তাহলে, হ্যাঁ। তো এই মাঝে দেওয়াল তুলতে যে হেল্প করবে তার নাম মেসোজোম। মানে সেল ওয়াল ফরমেশন আমি আর দেখালাম না, হ্যাঁ, এখন এটা আঁকা আছে তো, এই বড় বড় একটা দেওয়াল তুলে দাও, অথবা তোমার এই বড় বড় একটা দেওয়াল তুলে দাও, ওই যে দেওয়ালটা তুলতে সাহায্য করবে, সেল ওয়াল ফরমেশনে হেল্প করে। তার মানে ব্যাকটেরিয়াটা সেল ডিভিশনে হেল্প করে, তাই তো? সেল ওয়াল তোলা মানেই তো সেল ডিভিশন হয়ে গেল। বাড়ি তো একটাই থাকলো, কিন্তু সেই বাড়িটা দুটো ভাগ হয়ে গেল, দুটো বাড়ি হয়ে গেল, তাই না? তাহলে আমরা বলতে পারি এক কথায় সেল ডিভিশন। সেল ডিভিশন হেল্প করতে পারো, তুমি যদি লিখতে চাও সেল ওয়াল ফরমেশন তাও লিখতে পারো। তাহলে সেল ওয়াল ফরমেশন হেল্প করে, এই 4টে কাজ জেনারেলি করে মেসোজোম। বলো বুঝতে পারলে কিনা, কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে, তাহলে মেসোজোম ইকুয়াল টু এখানকার মাইটোকন্ড্রিয়া বলতে পারি। সহজ ভাবে প্রথম কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটাকে তো মনে রাখতেই হবে, বাকিগুলো তো পরের কথা। হ্যাঁ, এটিপি সিনথেসিস করা, কারণ মাইটোকন্ড্রিয়াতে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলো মোটামুটি এর কাছে আছে, হ্যাঁ, এখানে ধরে রেখেছে, ঠিক আছে। তো সেই জন্য আচ্ছা, এটা হলো। আর কোন কোন ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে, তাদের ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলা হয়। ব্যাকটেরিয়ার মধ্যে সমস্ত ধরনের নিউট্রিশন মোড দেখা যায়, মানে ওরা স্বভোজী, পরভোজী, সবভোজী, মানে সব রকমই ব্যাপার আছে, সেটা আমরা মনে রাখতে আলোচনা করবো। তো যারা স্বভোজী, তাদের নিজের খাবার নিজেকে তৈরি করতে হয়, তার মানেই তাই। তার মানে তাদের ফটোসিনথেসিস করতে হবে, মানে তাদের ক্লোরোফিল লাগবে,
এদের ক্লোরোফিল বলতে ব্যাকটেরিয়া ক্লোরোফিল, বুঝা গেল? তাহলে সেই ব্যাকটেরিয়া ক্লোরোফিল কাউরির কাউরির থাকে, তো সেই ব্যাকটেরিয়া ক্লোরোফিলকে রাখেও কিন্তু ওরা এই সেল মেমব্রেনের মধ্যে পাউচ তৈরি করেই রাখে, কারণ এদেরকে বলা আছে পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু নাই, সুতরাং পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আমি বানাতে পারবো না। বোঝা গেল কি বলো? তো এই ধরনের স্ট্রাকচারও কিন্তু এদের ফর্ম করে সেল ওয়ালের মডিফিকেশন। বোঝা গেল? এই মোটামুটি সেল ওয়াল নর্মাল, তার মডিফিকেশন হিসেবে মেসোজোম। ঠিক আছে, নেক্সট নিউক্লিয়েড অথবা ক্রোমোজোম অথবা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। প্রোক্যারিওটিক সেলের ডিএনএ থেকে মানে নিউক্লিক মানে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম ফর্মেশন হয় না। প্রোক্যারিওটিক সেলের ক্রোমোজোম ফর্ম করে না, কেন? হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট আছে, হিস্টোন প্রোটিন নাই বলে। তাহলে আমরা লিখেছি কেন ব্যাকটেরিয়াল ক্রোমোজোম? গরিবের শাহরুখ খান, মানে এ প্রোক্যারিওটিক সেলের জন্য এটাই ক্রোমোজোম, সেই জন্য আমরা প্রো ক্রোমোজোম লিখেছি। বোঝা গেল? ক্রোমোজোম তো নয়, কারণ ক্রোমোজোম এদের ফর্মই করে না, ক্রোমোজোম নয়, কিন্তু ক্রোমোজোমের আগের স্টেপ বলতে পারো। ঠিক আছে, সেই জন্য এদেরকে প্রো ক্রোমোজোম বলা যেতে পারে। তোমার যদি মনে হয় যে মনে রাখবো না, চলো রেখো না, বাদ দাও। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যদি মনে হয় মনে রাখবো না, রেখো না, বাদ দাও। এই দুটো মনে রাখতে হবে। দেখো, জিন ধারণ করে, সেই জন্য জেনোফোর। ফোর মানে ধারণ করা, জিন ধারণ করে তাই জেনোফোর। মানে এটাই সেই ডিএনএ যার মধ্যে জিন আছে, মানে ডিএনএ স্পেসিফিক সিকোয়েন্স যা মিনিংফুল, যা থেকে কোনো প্রোটিন তৈরি হয়, তাকে আমরা জিন বলি। এর মধ্যে আছে সেই স্পেসিফিক সিকোয়েন্স যা কোনো প্রোটিন তৈরির সিগন্যাল দেয়, তার মানে জিন। সেই জিনকে যেহেতু এখানে রয়েছে, জেনোফোর বলা হয়। নিউক্লিয়াসের মতো, ওই যে আগে আমরা কন্ড্রিওয়েড লিখেছিলাম, এখন আমরা লিখছি নিউক্লিয়েড। নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াস নয়। বোঝা গেল? কেমন হয় দেখতে? আচ্ছা, ডবল স্ট্র্যান্ডেড, সার্কুলার, সেলফ রেপ্লিকেটিং জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝিয়ে দিচ্ছি কি কে লিখেছি। ডবল স্ট্র্যান্ডেড মানে দ্বিতন্ত্রী, সার্কুলার, এই দেখো প্রোক্যারিওটিক সেলের সার্কুলার ডিএনএ দেখা যায়, ইউক্যারিওটিক সেলের লিনিয়ার ডিএনএ দেখা যায়। এই যে গোল মানে সার্কুলার, এটা প্রোক্যারিওটিকদের জন্য। আর আমরা যেটা ডিএনএ আঁকতে অভ্যস্ত এরকম করে সাপের মতো, ওটা আমাদের জন্য, মানে ইউক্যারিওটিক সেলের জন্য। তাহলে প্রোক্যারিওটিক সেলের ডিএনএ হলো চক্রাকার, সার্কুলার মানে চক্রাকার, মানে কোনো এন্ড নেই, দেখো। আর আমাদের ইউক্যারিওটিক সেলের লিনিয়ার। আমরা বলেছি ডবল স্ট্র্যান্ডেড, দ্বিতন্ত্রী। দেখো এটা দ্বিতন্ত্রী আঁকাই আছে, তো এটা তো দ্বিতন্ত্রী এঁকে দাও, এই তো তার মানে দ্বিতন্ত্রী হয়ে গেল। তাহলে সার্কুলার হয়ে গেল, গোল, দ্বিতন্ত্রী হয়ে গেল। সেলফ রেপ্লিকেশন করতে পারে, মানে সেলফ রেপ্লিকেবল, মানে নিজের প্রতিলিপি নিজেই, মানে নিজের কপি নিজেই বানাতে পারে, তার মানে হলো এটা সেলফ রেপ্লিকেবল। বোঝা গেল? আর জিন ধারণ করে, সো জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝতে পারলেন? এবার অরিজিনালি যদি আমি আঁকি এই জেনোফোরটা কেমন হয়, তাহলে এরকম হয় না, দেখাচ্ছি কেমন হয়। সেটা হলো মাঝখানে আরএনএ থাকে, বুঝলে? মাঝখানে আরএনএ থাকে, তবে সেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে না। আরএনএ থাকে, আর ডিএনএটা থাকে এইভাবে একটু ফুলের মতো ডিজাইন করে। তুলে দিলে এটাই চক্রাকার কিন্তু, হ্যাঁ, এটা একতন্ত্রী হলো। এবার বাকিটা তুমি জানো কি করতে হবে, এই আর কি। এরকম থাকে, এটা অ্যাকচুয়ালি থাকে, ভুলে যাও, মনে কোনো দরকার নাই। তাহলে ডবল স্ট্যান্ডার্ড, সার্কুলার, সেলফ রেপ্লিকেবল,
জেনেটিক ম্যাটেরিয়াল। এটা হলো জেনোফোরের বিষয়বস্তু, আর কিছু বলার নাই। তার কারণ হলো জিনের যা বিষয়বস্তু এখানে তাই বিষয়বস্তু। ডিএনএ পার্টিকুলার কোনো সিকোয়েন্স যখন কোনো নির্দিষ্ট কোড করে তখন সেটা জিন বলি আমরা। ডিএনএ সব অংশে জিন থাকে না, খুব কম অংশে জিন থাকে, বাকি সব বেকার থাকে। না না, বেকার থাকে না, থাকে কাজের জন্য, কিন্তু এটা এখন বোধগম্য হবে না, এটার জন্য আরো সময় লাগবে। ঠিক সময়ে সেগুলো বলা হবে। ডিএনএ এর সব অংশে জিন থাকে না, খুব কম অংশে জিন থাকে, বেশিরভাগ অংশ ফাঁকা থাকে। ফাঁকা মানে কি, বেস আছে কিন্তু কোনো মানে নেই। বোঝা গেল? চলো, ব্যাকটেরিয়াতে মানে প্রোক্যারিওটিক সেলে জেনোফোর ছাড়াও আরো কিছু ডিএনএ আছে। আর এই ডিএনএ এত পপুলার, ক্লাস 12-এ মানে যা তা পপুলার আর কি। এরকম গোল গোল ছোট ছোট চক্রাকার, আমরা ইতে লিখছি, এর নাম প্লাজমিড, নট প্লাস্টিড, প্লাজমিড। প্লাজমিডের ক্ষেত্রে কি এর বৈশিষ্ট্য দেবো? দেখো, ডবল স্ট্যান্ডার্ড, সার্কুলার, সেলফ রেপ্লিকেবল, নন জেনেটিক মেটেরিয়াল। এখানে শুধু পার্থক্য, নন জেনেটিক মেটেরিয়াল মানে এমন নয় যে আমার আছে মানে বাবার আছে তো আমি পাবোই, মানে ওই ব্যাকটেরিয়া থেকে যে ব্যাকটেরিয়াটা জন্মগ্রহণ করছে বা যেটা হচ্ছে সে পাবেই এমন নয়, কারণ সেটা পেলে আমরা জেনেটিক বলতাম। নন জেনেটিক মানে এই ব্যাকটেরিয়াটা আছে আছে, নেক্সট ব্যাকটেরিয়া নাও যেতে পারে, এই জন্য এখানে নন জেনেটিক বলা হয়। বোঝা গেল? বাকি তো সেমই আছে, ডবল স্ট্যান্ডার্ড, সার্কুলার, সেলফ রেপ্লিকেবল। জেনেটিক নন জেনেটিক মানে বুঝলে, যেটা বংশ পরম্পরায় যায় সেটা জেনেটিক, যেটা না যায় সেটা নন জেনেটিক। এই প্লাজমিডের সংখ্যা একটা ব্যাকটেরিয়াতে 1 থেকে 100 পর্যন্ত হয়। 1 থেকে 100। ছোট ছোট সার্কুলার, ছোট ছোট ছোট, ওর থেকে অনেক ছোট। কি করে তার আগে তোমাকে গুরুত্বটা বোঝানোর জন্য বলে রাখি যে এই প্লাজমিড তোমার ক্লাস 12-এর ইউনিট 4-এ একটাই চ্যাপ্টার আছে, বায়োটেকনোলজি। সেই বায়োটেকনোলজির অর্ধেক জায়গা জুড়ে একে নিয়ে আলোচনা করা হবে। এতটাই গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের যে কোনো অর্গানিজম, ইভেন মানুষ পর্যন্ত, মানে এর ব্যবহারের মাধ্যমে অনেক কিছু করে ফেলেছি। এরকম গুরুত্বপূর্ণ জায়গায় প্লাজমিড দখল করে রেখেছে। ঠিক আছে? তার মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে, আমরা তার কিছু অংশ নিয়ে কথা বলি। বিভিন্ন ধরনের প্লাজমিড হয়, আমরা আগেই বলেছি নন জেনেটিক। কাজ তো কিছু করে কিন্তু সেটা জেনেটিক্যাল না। কিরকম করে? ধরো আর প্লাজমিড, যাকে বলা হয় রেজিস্ট্যান্ট প্লাজমিড। ঠিক আছে? আর প্লাজমিড, হ্যাঁ। এমন হয় ফার্টিলিটি প্লাজমিড, ফার্টিলিটি প্লাজমিড বা এ প্লাজমিড হয় টিউমার ইনডিউসিং প্লাজমিড, যাকে বলা হয় টিআই প্লাজমিড। যেমন ধরো কলচিসিন প্লাজমিড, যাকে বলা হয় কল প্লাজমিড। এরকমের বহু প্লাজমিড আছে। একটু গল্প করি, ঠিক আছে? প্লাজমিড নিয়ে গল্প হবে। ধরো আমাদের যখন শরীর খারাপ হয় আমরা কি করি? জ্বর টর হলে প্রথমত বুঝতে পারি জ্বরের আবহাওয়া আছে একটা, হ্যাঁ, কেমন একটু গরম গরম নিঃশ্বাস বেরোয়, কেমন একটু গা ম্যাচ ম্যাচ করে, দিয়ে বুঝতে পারি যে এবার জ্বর টর আসবে আর কি। হ্যাঁ, যাই হোক, চলে এলো জ্বর। এবার আমরা রেডি প্যারাসিটামল নিয়ে, তাই তো? কেউ 500, কেউ 650, কেউ 1000, যার যা পছন্দ নিলেই হলো। হ্যাঁ, আমরা ওসব তোয়াক্কা করি না, যখন যখন আসবে তখন তখন খাবো এরকম করে ভাবি। হ্যাঁ, মানে আমরা প্যারাসিটামলটা খাওয়ার ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করি না, যে ঠিক আছে দিনে 3 বার খেতেই হবে, তাহলে আমি 2-3 দিন ধরে খাবো, তাহলে জ্বরটা মোটামুটি ছেড়ে যাবে। এরকম করি না, জ্বর এসছে চলো একটা প্যারাসিটামল খেলাম, আজকে আর কিছু হলো না তাহলে আর খাবো না। আবার কালকে যদি দুপুরবেলা দেখা গেল জ্বর জ্বর আসছে, আবার একটা মেরে দাও, আবার হবে। এরকম করে থোড়াই হয়। কাউকে একটা মারতে গিয়ে শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই। তাহলে যে আমাকে অ্যাটাক করেছে, যার জন্য আমি দুর্বল হয়ে পড়ছি, সারা বছর তো করতে পারে নাই, তখন তো আমি ওকে অ্যাটাক করেছি, মানে আমি তোকে দেবে রেখে দিয়েছি, রোজ যখন সুযোগ পেয়েছে এমনি ছেড়ে দেবে? তাহলে আমি যদি ওকে মেরে মেরে রেখে দিই, মেরে মেরে রেখে দিই, ও তো প্রতিশোধ নেবেই।
বুঝা গেল? আচ্ছা, বাদ দাও। তাহলে প্রথম ট্রিটমেন্ট শুরু হয় প্যারাসিটামল দিয়ে। দিয়ে আমরা ধরো এরকম করে, তোমার ধরো বিকেলের দিকে আসতে শুরু করেছে, রাতের দিকে একটা খেয়েছো, তারপর দিন সকালেও খেয়েছো, দুপুর পর্যন্ত বুঝেছো না প্যারাসিটামল পারবে না এটা করতে, তখন নিজে নিজেই আমরা চলে যাই ওষুধের দোকান, যে আমরা বলি যে অ্যান্টিবায়োটিক দিন। ঠিক আছে? এবার দোকানদার ধরো তোমাকে 10টা দিচ্ছিল, বললা থাক, দুটো দিন, দুটো। ঠিক আছে, 10টা মানে বিক্রি হবে ওই ধান্দা। হ্যাঁ, দুটো দিন মাত্র। দোকানদার যদি আমাকে বোঝায়ও যে দুটোতে হবে না বাবা, তোমার 10টা লাগবে, খেতে হবে, মানে না না, দুটোই দিন, দুটোই হবে। দিয়ে আমরা এসে দুটো মেরে দিলাম দুবেলায়। দেখা গেল কিছুই হলো না। প্রথমত অ্যান্টিবায়োটিকের কোর্স থাকে, মানে একজনকে মারার তো তাকে কতটা মারলে মরবে সেটা জানতে হবে, তো মারার আগে জানতে হবে কতটা মারলে মরবে, তাই না? মারলাম, মনে হলো মরে গেল, মরলোই না, আধমরা করে ছেড়লাম, পরে তো বেঁচে উঠবে? তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে যদি ওকে ভয় দেখিয়ে রেখে দিই, পরে যদি ছেড়ে দিই, সে কিন্তু আরো আরো বেশি অ্যাকশন নেবে আর কি, যাকে বলে। হ্যাঁ, যাই হোক, বিষয়টা আমার অন্য। প্রথম বিষয়টা দেখো, এই যে আমি অ্যান্টিবায়োটিক খেলাম, ধরো 2 দিন ধরে খেলাম, কিছু হলো না, দেখে শুনে বুঝলাম যেটা আমার কম্য নয়, স্যারেন্ডার করে দিলাম খোঁজ বাগানে গিয়ে, যে আমি আর পাচ্ছি না ডাক্তারবাবু, আপনি এবার উদ্ধার করুন। ডাক্তারবাবুকে তোরাই বলেছি যে আমি এর মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছি, এসব তো বলিনি, বকবে। যাই হোক, ডাক্তারবাবু লিখে দিল যথারীতি অ্যান্টিবায়োটিক। এবার দেখা গেল তুমি একদিনে দুবার খেতে বলেছিলে, তুমি দুবার খেলে, কিন্তু তাতেও কমলো না। তোমার তখন মনে হবে এটা আমার আর ডাক্তারের মধ্যে কোনো পার্থক্যই নেই, আমিও অ্যান্টিবায়োটিক খেলাম, কোনো কাজ হলো না, ডাক্তার খেয়েছে, ডাক্তার দিল তাই খেলাম, তাও কোনো কাজ হলো না। তুমি আচ্ছা করে গাল দিলে, পরের দিন আবার গেলে, ডাক্তারবাবু প্রচন্ড, মানে আমার অবস্থা খুব খারাপ। ডাক্তার বললো আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হবেন না, দিন প্রেসক্রিপশনটা দিন। ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকটা কেটে দিয়ে অন্য একটা অ্যান্টিবায়োটিকের নাম লিখে দিল। ডাক্তারবাবু যা বুঝে বুঝে গেছে, তুমি যা বুঝলে বুঝলে, ডাক্তারবাবু যা বুঝে বুঝে গেছে। চলে এলে, বাড়ি এসে একটা ট্যাবলেট খাওয়ার পরই মনে হলো একদম ফ্রেশ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আর বাকি এখনো 9টা বাকি আছে, বা এখনো 14টা বাকি আছে, মনে হচ্ছে খাওয়ারই দরকার নেই। কি হলো, কোথায় কি হলো সমস্যাটা? সেটাই হলো এখানে রেজিস্ট্যান্ট প্লাজমিড। মানে আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, সেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায় দুইজনের দেহ থেকে, এক ব্যাকটেরিয়া নিজে, আর একটা হলো ফাঙ্গাস। ওয়ান্ডার মেডিসিন, পেনিসিলিয়াম নোটেটাম। ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং এর সেই গল্প যখন শুনবে, ফাঙ্গাই পড়ানোর সময় বলবো, তখন জানবে যে ফাঙ্গাস থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় যা ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। আর ব্যাকটেরিয়া নিজেও তৈরি করে অ্যান্টিবায়োটিক, যার দ্বারা ব্যাকটেরিয়াকেই মারি। তাহলে আমরা চাষ করি, মাঠে নয়, ল্যাবে, ল্যাবরেটরিতে আমরা ব্যাকটেরিয়া চাষ করি, সেই ব্যাকটেরিয়া চাষ করে তাদের দেহ থেকে আমরা আইসোলেট করে নিই অ্যান্টিবায়োটিক, যা দিয়ে তাদেরকেই মারি। বোঝা গেল? কিন্তু ধরো এই ব্যাকটেরিয়াটার এই যে প্লাজমিডটা, এ অ্যাম্ফিসিলিন তৈরি করতে পারে। সমস্যাটা কোথায় হয়েছিল দেখো, একে অ্যাম্ফিসিলিন দিয়ে মারা যাবে না, একে অন্য কিছু দিয়ে মারা যাবে। টেট্রাসাইক্লিন, নিওমাইসিন, অ্যামোক্সিসিলিন, অন্য কিছু দিয়ে, টেট্রা, অন্য কিছু দিয়ে, একে এটা দিয়ে মারা যাবে না। কারণ তার প্রতি সে রেজিস্ট্যান্ট, সে তো নিজেই তৈরি করতে পারে, তাকে কি প্রমাণ করে দিয়ে? মানে এর দেহে, মানে আমি বলতে চাইছি প্লাজমিড অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে, মোদ্দা কথাটা। বুঝলে না, মোরাল অফ দ্য স্টোরি এটা, যে প্লাজমিড অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। এই অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের হয়, যে অ্যান্টিবায়োটিকের নাম মোটামুটি আমরা কিছু শুনেছি, সেই রকম অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। এবার যে যেটা তৈরি করতে পারে তাকে দিয়ে মারা যাবে না, সেটা দিয়ে। এই আমি যখন দোকান থেকে রেখেছিলাম, জানতাম না তো, নিজে কেরামতি করেছি, দিয়ে জানি না কোন অ্যান্টিবায়োটিক এখানে ভালো কাজ করবে, মানে কার বাজার চলছে এখন জানি না, মানে বিভিন্ন সিজনে তো বিভিন্ন ব্যাকটেরিয়ার বাজার চলে, ডাক্তারবাবু জানে কিন্তু আমি জানি না। আমি তো বলেছি আমার পছন্দ মতো একটা, হ্যাঁ, কম দামের অ্যান্টিবায়োটিক দিতে দিয়েছে ওষুধের দোকান, কাজ করেনি। কারণ যাকে মারার জন্য দিয়েছে ওটাই সে তৈরি করতে পারে। ডাক্তারবাবু ভুলবশত ওটা দিয়েছে, ডাক্তারবাবু জানে না, তুমি খেয়েছো আগে, দিয়েছে, কাজ হয়নি। তো ডাক্তারবাবু পরের দিনই বুঝে গেছে যে কেন কাজ হয়নি, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দিয়েছে, কম্পোজিশনটা চেঞ্জ করে দিয়েছে, অন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে। ব্যাস, এক ডোজই আরম্ভ হয়ে গেছে কাজ। তবে একে এক ডোজে খেয়ে রেখে দিলে, যদি ছেড়ে দিই বাকিগুলো খেতে ভুলে যায়, তাহলে পরে কিন্তু আমার বডির আরো 12টা বাজিয়ে দেবে। অ্যান্টিবায়োটিক খেলে, গল্প হচ্ছে এখন, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া মরে,
এখন এবার তুমি বলবে স্যার কত কত ব্যাকটেরিয়া আছে, কত কত অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে, কি করে বুঝবে ডাক্তার কে কোথায় কি করে? প্রথমত ডাক্তারবাবুরা জানে মোটামুটি কোন সিজনে কি রোগ হয়, কোথায় কি রোগ হয়। যেমন সাপে কামড়ালে পেশেন্ট এসে যখন বলে আমাকে সাপে কামড়েছে, নাও এবার কিসের বিষ দেবে তার, কিসের অ্যান্টিডোট দেবে দাও। কারণ সাপে কামড়েছে বলে ছেড়ে দিল, গোবর সাপে কামড়েছে না কোন সাপে বিষ, জানা না। কিন্তু ডাক্তারবাবুরা জানে যে ওই এরিয়ায় কি কি সাপ থাকতে পারে। বুঝা গেল, যে বর্ধমান সারাউন্ডিংয়ে কি কি সাপ থাকতে পারে। এখানে নিশ্চয়ই র্যাটেল স্নেক থাকবে না, র্যাটেল স্নেকের ওষুধ দেওয়ার দরকার নেই, মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। বুঝে কি বলছি? তো ডাক্তারবাবুদের কাছে আইডিয়া থাকে যে এখন কি চলছে বাইরে। তো সেই ধরনের জিনিসে আরেকটা বিষয় হলো যে এখন কিন্তু মানে একাধিক অ্যান্টিবায়োটিক একসঙ্গে থাকে, একাধিক গ্রুপের অ্যান্টিবায়োটিক একসঙ্গে, ধরো অ্যামোক্সিসিলিন আছে, নিওমাইসিন আছে, টেট্রামাইসিন আছে, তিনটে অ্যান্টিবায়োটিক একসঙ্গে আছে। তো ওটা গেলে তিনটে গ্রুপেরই ব্যাকটেরিয়া সব মরবে। বোঝা গেল কি বললাম? বা ওই তিনটে বাদ দিয়ে সব বাক্সে মরে যাবে। দেখবে অ্যান্টিবায়োটিক খেলে আমরা দুর্বল হয়ে যাই। দেখবে জ্বর আসার পর যখন অ্যান্টিবায়োটিক খাই, গোটা কোর্সটা কমপ্লিট করার পর এমন যে কেউ ঠেঙিয়েছে পিটিয়েছে, খুব অবস্থা খারাপ, জ্বর চলে গেছে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কেন? কেন? তার কারণ আমাদের দেহে যে সমস্ত ভিটামিন প্রডিউস হয় তার মধ্যে ভিটামিন কে অন্যতম আছে। হ্যাঁ, যে ভিটামিন গুলো আমাদের বৃহদন্ত্রে তৈরি হয়, উপকারী কিছু ব্যাকটেরিয়ার জন্য আমাদের পেটে তৈরি হয়, যখন মরেছে ওটা তো মরেছে, তাহলে সেই সমস্ত ভিটামিন গেছে, কারণ সেই ব্যাকটেরিয়া গুলোই তো গেছে। আবার নতুন করে খাবারের সঙ্গে ঢুকবে, তারপরে পেটে গিয়ে ওর বাসা বাঁধবে। ততদিন পর্যন্ত তোমার ভিটামিন লেভেলের অবস্থা খারাপ করে দিয়েছে, সেই জন্য তোমাকে দুর্বল লাগছে, তখন বাইরে থেকে ভিটামিন খেতে হয়। বোঝা গেল কি বললাম? এবার আমাদেরকে মেরে দিচ্ছে সবাই মিলে, কিরকম করে? মুরগিতে দে অ্যান্টিবায়োটিক, মাছে দে অ্যান্টিবায়োটিক, মাংস যে কোনো মানে একদম শুকর থেকে শুরু করে একদম ছাগল পর্যন্ত সবাইকে। তাহলে এই যে এত অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে বিভিন্ন খাবার, মানে একটা মুরগি যেখানে ধরো 2 মাসে যেখানে মোটামুটি তার ওজন 1.5 কিলো মতো আছে, 2 কিলো মতো আছে, দেখা যাচ্ছে তাকে 16 দিন, 17 দিন, 18 দিনে তাকে ম্যাচিউর করে দিচ্ছে মাংসের লোভে, মানে ব্যবসা। তো ওই খেয়ে মরছি আমরা। কদিন আগে অ্যান্টিবায়োটিক নিয়ে দেখবে খুব জল ঘোলা হচ্ছিল। হ্যাঁ, তো বোঝা গেল কি বলছি? তাহলে এই অ্যান্টিবায়োটিক তৈরি হয় ব্যাকটেরিয়ার দেহে, যা মারতে সাহায্য করে, ও ওকে রেজিস্ট্যান্ট করে, মানে ওর প্রতিও রেজিস্ট্যান্ট, যে যেটা তৈরি করতে পারে তার প্রতি। ক্লিয়ার? চলো নেক্সট, ফার্টিলিটি প্লাজমিড। এ প্লাজমিড বা ফার্টিলিটি, স্টেরাইল মানে বন্ধা, ফার্টাইল মানে যে সন্তান ধারণে সক্ষম। দেখো, ধরো এটা একটা ব্যাকটেরিয়া আর এটা একটা ব্যাকটেরিয়া, এর একটা প্লাজমিড আছে যে জননে সাহায্য করে, একে বলা হয় এ প্লাস। আর এর ধরোটা নেই, একে বলা হয় এ মাইনাস। পরে পড়বো আমরা, মনে না পড়ার সময়। এরা পাশাপাশি আছে যৌন জনন করার জন্য, একটা টিউব তৈরি হয় মাঝে। এ একটা কপি, সেলফ রেপ্লিকেবল, এ একটা কপি বানিয়ে পাঠিয়ে দেয় ওকে। এ মাইনাস হয়ে গেল এ প্লাস, ফার্টিলিটি প্লাজমিড, যৌন জননে সাহায্য করে, সেই জন্য একে ফার্টিলিটি প্লাজমিড বলা হয়। বোঝা গেল? মানে এটা হলো জনন প্রক্রিয়া বলতে পারো, যে এই প্লাজমিডটা ওর কাছে গেলে ও এ মাইনাস থেকে এ প্লাস হয়ে যাবে। এই প্রক্রিয়া হেল্প করতে বলে কি ফার্টিলিটি প্লাজমিড বলা হয়। আমি বলছি না সবার সবটা থাকে, এগুলো থাকে জেনারেলি। দেখো, টিউমার ইনডিউসিং প্লাজমিড বা টিআই প্লাজমিড, 11 ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স, খুব পপুলার একটি ব্যাকটেরিয়া, ক্লাস 12-এ ওই বায়োটেকনোলজি চ্যাপ্টারতে পাবো। 11 ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স। টিউমার শুধু আমাদের হয় না, টিউমার গাছেদেরও হয়। ঠিক আছে, যেমন আপেল আছে, নাশপাতি আছে, ফুলকপি আছে, এই সমস্ত গাছেদের টিউমার হয়। আর যে করে সেই ভদ্রলোকের নাম, ভদ্র না অভদ্র কে জানে, 11 ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স বলে একটি ব্যাকটেরিয়া করে। যে কারণের জন্য করতে পারে সেটা হলো এই প্লাজমিডটা, টিআই প্লাজমিড থাকার জন্য। কারণ এই প্লাজমিডটা সেল ডিভিশন রেটকে বাড়িয়ে দেয়, ফলে টিউমার তৈরি হয়। কিন্তু আমরা এর দারুণ সুযোগ নিয়েছি। এখন এখন বুঝতে পারবো না, ক্লাস 12-এ বুঝতে পারবো। এর না দারুণ সুযোগ আমরা নিয়েছি, গাছের দেহে কোনো জিনকে প্রবেশ করানোর জন্য ওর ঘাড়ে চাকরি ঢুকে দিচ্ছি। যা, ওকে সেল ডিভিশন করার যে ক্ষমতা সেই জিনটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু ঢোকার যে ক্ষমতাটা সেটা রেখেছি। যে সেল ডিভিশন করার জিনটা কেটে বাদ দিয়ে আমরা আমাদের পছন্দের জিনকে ঢুকিয়ে দিয়ে প্রথমে জোড়া লাগিয়ে দিচ্ছি, দিয়ে গাছ ছেড়ে দিচ্ছি, জায়গা ছেড়ে দিচ্ছি। বোঝা গেল? এইভাবে আমরা আমাদের কাজ করছি। তো টিউমার ইনডিউসিং প্লাজমিড ভীষণ ইম্পর্টেন্ট। কল প্লাজমিড, কলচিসিন। কলচিসিন একটি রাসায়নিক বস্তু
তোমরা একটু একটু হয়তো শুনেছো মাইটোসিস সেল ডিভিশন পড়ার সময় ক্লাস 10-এ। কলচিস্টিন এমন একটি রাসায়নিক বস্তু সেল ডিভিশনের সময় যাকে যে যে অবস্থায় আছে যদি স্প্রে করে দিই সেই অবস্থায় থেমে যাবে, বিশেষ করে মেটাফেজ দশায় থেমে যাবে। ওই যে বেমতন্তুগুলো লেগে যে এই টান মারতে শুরু করবে অ্যানাফেজে, ওই 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 সিগন্যালটাই দেবে না যে সঠিকভাবে লেগেছে। টান মারে তার আগে সিগন্যাল দেয়, চেক পয়েন্ট আছে, হ্যাঁ সিগন্যাল দেয়, এম ফেজে যে চেক পয়েন্ট আছে সিগন্যাল দেয় যে ঠিক ধরেছি এবার টান। এই সিগন্যালটাও দিতেই দেবে না কখনোই। ও সবসময় বলবে না ধরেনি, না ধরেনি। তার মানে মেটাফেজে আটকে বসে থাকবে। তার মানে একটা গাছ ধরো বাড়ছে, যদি কলসিজিন স্প্রে করে দিই গাছটা ওই অবস্থাতেই থাকবে, আর বাড়বে না। এটারও প্রয়োজন হয় বিভিন্ন সময়। এই কলসিসিন এরা প্রডিউস করতে পারে, তার জন্য প্লাজমিড আছে। তো যদি থাকে তাকে কল প্লাজমিড বলা হয়। বোঝা গেল? বলো প্লাজমিড নিয়ে যা বলার বলা হয়ে গেছে। আর ভিতরে একটা জিনিস আছে, এটা বলে দিই নাকি, রাইবোজোম, তাই না? থাকতেই হবে, বলেছিলাম সেলকে সেল হতে গেলে থাকতেই হবে রাইবোজোম। পর্দা ঘেরা কোষ অঙ্গন থাকে না, এ তো পর্দা ঘেরাই নয়, রাখতেই পারে। তাহলে এর দেখা যায় 70S টাইপের রাইবোজোম। এস ফর ভেসবার্গ সাব ইউনিট, 9-এ পড়েছো। আমরা এখানে পড়বো সেল পড়ছি তো রাইবোজোম পড়বো, তখন বেশি বেশি করে দেখবো। এটা দুটো সাব ইউনিট আছে, 50S আর 30S। রাইবোজোম নিয়ে কোনো আলোচনা করছি না, কারণ রাইবোজোম আমরা পড়বো ইন ডিটেল। কিন্তু শুধুমাত্র জেনে রাখলাম যে এর ক্ষেত্রে থাকে 70S টাইপের রাইবোজোম। তো সাইটোপ্লাজমের মধ্যে আছে 70S টাইপের রাইবোজোম, যাকে সাব ইউনিট করলে 50S আর 30S। জুড়ে 80 হয় কেন 70 হয় পরে পড়বো রাইবোজোম পড়ার সময়, ঠিক আছে? এই মোটামুটি, হ্যাঁ। ভলিউটিন গ্রানিউলস থাকে, আর একটা বিষয় থাকে ভলিউটিন গ্রানিউলস, সেটা হলো এদের স্টোরেজ ফুড মেটেরিয়াল, সঞ্চিত খাদ্যবস্তু। সেভিংস সবাই করে ভবিষ্যতের জন্য, কখন পাবে কখন পাবে না, সেই জন্য এদেরও আছে ভলিউটিন গ্রানিউলস, যার দ্বারা এরা ভবিষ্যতের জন্য, মানে যার মাধ্যমে বা যাতে এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। যেটা ভবিষ্যতের জন্য খাদ্য আর কি, সোজা কথায় ভলিউটিন গ্রানিউলস, যা ভেঙে পরবর্তীকালে এরা এনার্জি জেনারেট করতে পারে, সেই ভলিউটিন গ্রানিউলস এদের আছে। দেহের ভিতরের অংশে যা যা আছে মোটামুটি কমপ্লিট। বাইরে আছে সিলিয়া, ফ্লাজেলা, পিলি, ফিমব্রি, ঠিক আছে? মোটামুটি ফ্লাজেলা, পিলি আর ফিমব্রি, এই তিনটে স্ট্রাকচার, বা দুটো স্ট্রাকচার বললেই হয়, পিলি ফিমব্রি একসঙ্গে পড়াবো আর ফ্লাজেলা পড়াবো। এটা বাইরের দিকে আছে, আউটগ্রোথ, সেল আউটগ্রোথ। সেলের কাভারিং, সেল কাভারিং, এটা সেল কাভারিং, এখান থেকে এইটা, এটা সেলের কাভারিং, তাই না? কভার তৈরি করেছে, আর বাকি এটা ভিতরের অংশ কমপ্লিট। এরপর যা পড়বো সেলের আউটগ্রোথ, এরকম করে ফ্লাজেলা পড়বো, আর এরকম করে পিলি ফিমব্রি পড়বো নেক্সট দিন। একদিনে বেশি দিলে হবে না, কারণ আস্তে আস্তে প্রথম একটু স্পিডটাকে একটু কমিয়ে রাখতে হবে, কারণ নালে যারা আসবে তারা অনেকটা এসে দেখলে আমাকে আবার জ্বালিয়ে খাবে, তাই না?